5 মাস মেয়াদি একটা পরিকল্পনা আছে যে 5 মাস পর একে সেল করার একটা প্ল্যান আছে। তখন কেমন দাম হতে পারে? তখন আনুমানিক 70 থেকে 80 হাজার, কিংবা বাজার যদি ভালো থাকে তাহলে আরো বেশিও হইতে পারে ট্রায়াল হিসেবে। তো ভাবতেছি আমি ছোট বাছুর গরু দিয়ে করলে একটু ইজি হবে আমার জন্য, আর কষ্টসাধ্যটা একটু কম হয়ে যাবে আর কি। ঝুঁকিটাও কম থাকে। ঝুঁকিটাও একটু কম হয়ে যাবে। নতুনদের জন্য একটাই মেসেজ যে কোনো জিনিস কিনতে গিয়েই লাভ করতে হবে, সঠিক বাজার যেটা সেটা যাচাই করেই কিনতে হবে। যদি কিনতে গিয়ে দেখা যায় যে 2, 4, 5 হাজার টাকা যদি বেশি দিয়ে কেনা হয়, তো সেইটা পরবর্তীতে একটা লোকসান হইতে পারে। আর এই গরুটা কেনার পর আমাকে একটা সমস্যার সম্মুখীন হইতে হয়, সেটা হচ্ছে খুরা রোগ, যেটা এফএমডি নামে পরিচিত আর কি। তো গরুটা কিনে নিয়ে আসার ঠিক 48 আওয়ার্স মানে 48 ঘন্টা পর এটার মধ্যে যে খুরা রোগের যে লক্ষণটা এটা প্রকাশ পায়। আর গ্রামের যে বেকার যুবকরা, এই গ্রামের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের যে ব্যবস্থাটা করা, এটা একেবারেই অনেক সহজলভ্য, অনেক কঠিন কিছু না, কারণ গ্রামে থেকেও কিছু করা যায়। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। একজন দক্ষ মানুষ যখন কাজ চায় কিন্তু কাজ পায় না, তখন তাকে বেকার বলে। যেমন আমাদের দেশে চক্রাকার বেকার, অর্থাৎ অর্থনৈতিক সংকটের কারণে বেকার থাকে, আবার কাঠামোগত অর্থাৎ চাকরির চাহিদা এবং যে কাজ চায় তার দক্ষতা, এই দুয়ের অমিল যখন ঘটে তখন সেটা হয়ে যায় কাঠামোগত বেকার। আর আমাদের দেশে এই ধরনের বেকার সহ প্রচ্ছন্ন বেকারও প্রচুর পরিমাণে রয়েছে, যা দূর করা আবশ্যিক। যদি দূর না করি তাহলে এই সমাজের আর্থসামাজিক উন্নয়ন যেমন হবে না, বেড়ে যাবে সামাজিক সমস্যা। তাই তো যুবকথা এদেশের যুব এবং যুব নারীদের উদ্বুদ্ধ করে খামারের দিকে, যদি চাকরি না হয়। এখানে এক প্রশিক্ষণপ্রাপ্ত যুবক, যিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছেন, উনি কি করছেন আসুন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তারপর কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক। তো যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়া হয়েছিল তো? হ্যাঁ, আমার প্রশিক্ষণ ছিল একটা। প্রশিক্ষণ মূলত নেক্সট টাইমে পথ চলার একটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যেটা বুঝতে পারতেছি আর কি ফার্ম করার পর। শুরুটা ছিল ডেইরি দিয়ে, তো ডেইরি উঠাই দিয়ে তারপর আমার ফ্যাটেনিং প্রজেক্ট চলতেছে আর কি। আচ্ছা, তার মানে আপনি কি ভাবছেন ডেইরি থেকে ফ্যাটেনিং বেটার? হ্যাঁ, বেসিক্যালি আমাদের এই সাইডটাতে ডেইরি খুব একটা প্রফিটেবল না, আর খুব একটা সাস্টেইনেবলও না। আমাদের এই পাশে দুধের দামটা একেবারেই নাই, একেবারেই পানির দাম যেটাকে বলে আর কি। তো এই খুবই একটা নিম্ন দামে এই দুধ বিক্রি করে যে খরচটা আসে, এটা দিয়ে গরুর যে খাবার খরচ, এটা পোষানো সম্ভব না, কারণ খাবারের দামটা একটু বেশি। একটু বেশি। আচ্ছা, বড় গরুতে ফ্যাটেনিং করতে গেলে একটু খাবারের খরচটাও বেশি হয়ে যায়, আর খাটুনিটাও একটু বেশি। তো যেহেতু এটা আমার প্রথম শুরু করা ট্রায়াল হিসেবে, তো ভাবতেছি আমি ছোট বাছুর গরু দিয়ে করলে একটু ইজি হবে আমার জন্য, আর কষ্টসাধ্যটা একটু কম হয়ে যাবে আর কি। ঝুঁকিটাও কম থাকে। ঝুঁকিটাও একটু কম হয়ে যাবে। আপনার এই যে বাছুরটা দেখছি, জি, এই বাছুরটার বয়স কত? এটার বয়স আনুমানিক 3.5 থেকে 4 মাসের মতো হবে। কতদিন আগে আপনি নিয়েছেন? এটা আমার এখানে বেশি দিন না, এটা 10 দিনের মতো হচ্ছে কেনা। কত দিয়ে কিনেছেন? এটা কিনে আছে 48,500 টাকা দিয়ে। বাজারে আর বাছুর ছিল না? ছিল। আপনি এটা কেন নিলেন? ফার্স্ট অফ অল, এই বাছুরটা হচ্ছে একটা খুবই ভালো কোয়ালিটির, মোটামুটি শাহিওয়াল পার্সেন্টেজের বাছুর। আর এটা বাছুরটা সিলেক্ট করার মূল কারণটা হলো যে এর স্ট্রাকচারটা, এর পাগুলা, 4টা পা মোটা মোটা, প্লাস এর যে গঠনটা গলকম্বল, এটাও অনেক বেশি, কানটাও খুব সুন্দর ঝুলানো। আর এর বয়স অনুযায়ী যেটা গ্রোথ হওয়ার কথা, সে গ্রোথটা এর মধ্যে আছে। এটাতে একটু ক্রস আছে, এটাতে হয়তোবা একটু ব্রাহ্মার সামান্য কিছু ক্রস হইতে পারে, শাহিওয়াল প্লাস ব্রাহ্মার। আর শাহিওয়ালের কানটা একটু ছোট হয়, আর একটু কানটা উঁচুতে থাকবে, এক কথায় খাড়া হয়ে থাকবে আর কি। তাহলে বাছুর কিনতে গেলে আপনি এইভাবেই কিনেন? জি, আমি এইভাবেই বাছুর সিলেক্ট করি আর কি কেনার জন্য। এই বাছুরটা আমার কেনা আছে 44,500 টাকা দিয়ে। কতদিন আগে? এটাও সেম একই দিনে, দুইটা একই দিনেই কেনা। এইটা কেন কিনলেন এটা বলবেন? একটু খেয়াল করলে দেখবেন যে দুইটার মধ্যে যে ভালো গরুর একটা বৈশিষ্ট্য, ভালো পার্সেন্টেজের বৈশিষ্ট্য, তো দুইটার মধ্যেই সেটা বিদ্যমান। আচ্ছা, তো এই জন্য এই গরুটাও আমার সিলেক্ট করা। বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি পড়ে? বৈশিষ্ট্য এই যে এর যে গলকম্বল, প্লাস এর পাগুলা মোটামুটি ওইটার মতোই সিমিলার মোটা, তারপর এর নাভিও মোটামুটি আছে। এক কথায় বলতে গেলে শাহিওয়ালের যে ভালো কোয়ালিটির গরুগুলা হয়,
তো সেই গরুগুলার সিমটম এই গরুটার মধ্যে আছে। এটা খুরাইটা হইতে হবে একদম খাড়া, হুম হুম এটা একদম স্ট্রেট সোজা হইতে হবে, হুম। ভূমি থেকে একদম মোটামুটি একটা লম্ব বরাবর থাকবে আর কি। আর আচ্ছা। খুরাইগুলো একটু অতটা চড়াও না, যেটা নর্মালি থাকে আর কি, যেটা দেখতে পাচ্ছেন এখানে, তো এইরকমই থাকবে আর কি। আর পায়ের গিরাগুলান? যে গিরাগুলো মোটামুটি একটু হ্যাঁ। মোটা, এগুলো এর হাড়ের যেই গঠনটা এটা একটু মোটা হবে। আচ্ছা, এটার বয়স কত? এটার বয়সও সেম 3.5 থেকে 4 মাসের মতো হবে। আচ্ছা, এটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি? এটা আমার মূলত 5 মাস মেয়াদি একটা পরিকল্পনা আছে, যে 5 মাস পর একে সেল করার একটা প্ল্যান আছে। তখন কেমন দাম হতে পারে? তখন আনুমানিক 70 থেকে 80 হাজার, কিংবা বাজার যদি ভালো থাকে তাহলে আরো বেশিও হইতে পারে। আচ্ছা, এই অভিজ্ঞতা কি আপনার পূর্বে আছে নাকি এটাই প্রথম? না, এটা আমার পরীক্ষামূলকভাবে এটাই শুরু করা আর কি। এটাই বলতে গেলে প্রথম অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে আর কি। আচ্ছা, দেখা যাক কি হয়। জি, ইনশাআল্লাহ দেখা যাক। আমরা তো আশা নিয়ে কাজ করি, অবশ্যই। আশা নিয়ে বেঁচে থাকি। জি, অবশ্যই। আচ্ছা ক্রসটা এটা হচ্ছে আমার ফার্মের একটা বাছুর। আচ্ছা। তো এর মাকে আমি সেল দিয়েছিলাম ছোট বাছুর থাকা অবস্থায়। এর মা কত লিটার দুধ দিত? এর মার দুধ ছিল 10 কেজি। নেক্সটে পরিকল্পনা আছে একেও গাভী করার। এখন বাকিটা দেখা যাক, পরিবেশের উপর ডিপেন্ড করবে আর পরিস্থিতি কেমন হয় সেটার উপর। এটা মূলত আমার ফার্মেরই একটা বাছুর। তো এর মাকেও সেল দেওয়া হয়েছে কুরবানি ঈদে, আর একে রেখে দিয়েছিলাম। তো একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে আর কি। আচ্ছা, এটার বয়স কত এখন তাহলে? এটার বয়স 4 মাস। এটা কি জাতের? এটা দেশির সাথে একটু শাহিওয়ালের ক্রস আছে, হয়তোবা 60 থেকে 70% হবে আর কি। এটা বাজারে বিক্রি করলে আজকে দাম কত হবে? এটা বাজারে বিক্রি করলে এখন দাম হবে 50,000 টাকার মতো। এটা নিয়ে আপনার পরিকল্পনা? এটাও এদের সাথেই সেম একই সময়ে সেল হবে আর কি। 5-7 মাস পর? জি, 5-7 মাস পর। আপনার এই শেডটা দেখে মনে হচ্ছে যে শেডটা অনেক আগেকার। জি। তার মানে আপনি খামার বেশ কিছুদিন আগে শুরু করেছিলেন, এবং সেই শুরুটা কি দিয়েছিল, কেন ছিল, আর আজকে কেন আপনার বাছুরে পার হলেন, এই আপনার অভিজ্ঞতাটা আমার যুব সমাজকে আপনি দিবেন। ফার্মটা শুরু করা ছিল আমার 2023 সালের দিকে। তো সর্বপ্রথম আমি ডেইরি দিয়ে স্টার্ট করেছিলাম। তো ডেইরিতে বেশ কিছু সমস্যার জন্য ডেইরিটা আমাকে বন্ধ করে দিতে হয়। প্রথমত গরুর জাত যে নির্বাচনটা, সেই বিষয়টার জন্য ডেইরিটাকে আর কি খুব একটা ভালো পর্যায়ে নিয়ে যাইতে পারি নাই। দেখা যায় যে খুবই অধিক দামে কম দুধের গাভী কিনতে হয়েছিল। আর একটা পর্যায়ে দেখা যায় যে দুধ শেষ হওয়ার পর গরুগুলা কনসিভ করতে অনেক সমস্যা হয়। দেখা যায় যে অনেক টাকা খরচ করতে হয়, তবুও কনসিভ করার সমস্যা একটা থেকেই যায়। আর পাশাপাশি যখন দুধ শেষ হয়ে যায়, তো গরু যখন কনসিভ হয় না, সেক্ষেত্রে একটা বড় অঙ্কের লোকসানের সম্মুখীন হতে হয়। তো এই জন্যই ডেইরিটা আমার উঠাই দেওয়া একটা মূল কারণ। আর ডেইরি উঠাই দেওয়ার পর আবার যেটা ফ্যাটেনিং প্রজেক্ট ছিল, বড় গরু ফ্যাটেনিং প্রজেক্ট, তো এটাও আমি করেছিলাম, যেটা না বললেই নয় আর কি। তো এটাতেও মোটামুটি ভালো একটা প্রফিট ছিল, বাট এটা সারা বছর করা যাবে না, এটা অকেশনালি 2টা সময় করা যাবে। ফার্স্ট অফ অল ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে। তো এই 2টার সময় মোটামুটি দেখা যায় যে মাংসের যে গরুগুলো থাকে এগুলোর চাহিদা মোটামুটি ভালো থাকে। তো এই 2টার সময় ফ্যাটেনিং প্রজেক্টটা করা যায়। আর বেসিক্যালি সারা বছর করার জন্য আমি এই ছোট বাছুর গরুগুলো চুজ করি, এই প্রজেক্টটা আমি চুজ করি। আর তো সেই ধারাবাহিকতায় এই ছোট বাছুরের যে প্রজেক্টটা এটা স্টার্ট করা আর কি। এটা কি জাতের বাছুর? এটা একটা মোটামুটি ভালো পার্সেন্টেজের শাহিওয়াল বাছুর। তো কতদিন নিয়েছেন? এটা কেনা আছে 51,500 টাকা দিয়ে। কতদিন আগে? এটা মোটামুটি 15 থেকে 20 দিন আগে হবে। কেন ভালো বলছেন আপনি? এটার মধ্যে যেই শাহিওয়ালের যেই লক্ষণগুলা, শাহিওয়ালের যে বৈশিষ্ট্যগুলা, এটা এই বাছুরটার মধ্যে একদম বিদ্যমান। তো প্রথমে যেটা শাহিওয়ালের হয় আর কি, গলকম্বলটা অনেক বেশি হবে, প্লাস এর যে নাভিটা এটা অনেক ঝোলানো থাকবে। আর এর কানগুলাও মোটামুটি শাহিওয়ালের যে কানগুলা হয়ে থাকে ছোট, একটু সাইজের ছোট, আর কানগুলা একটু খাড়া হয়ে থাকে। নেক্সটে যখন এ গ্রো আপ হবে, তো গ্রো আপ হওয়ার জন্য এর যেই ফিজিক্যালি যেই কাঠামোটা, যেটা স্ট্রং হওয়া উচিত, এর যেই পাগুলা, 4টা পা, তো সবগুলা পাই মোটামুটি অনেক স্ট্রং আছে। যেটা নেক্সটে যখন ওয়েট গেইন হবে, তো এর যে বডির ওয়েটটা এটা ধরে রাখতে একে অনেক হেল্পফুল হবে আর কি। তো সেই দিক থেকে এটা খুবই একটা ভালো মানের শাহিওয়াল বাছুর।
এই বাছুরটা কেনা আছে 38,000 টাকা দিয়ে। তো অনেক সময় আমরা বাজারে গিয়ে সিদ্ধান্ত নিতে ভুল করি, আর অনেক সময় কিছু সামান্য কিছু ভুলের জন্য একটু হইলেও লোকসানের সম্মুখীন হইতে হয়। তো এই বাছুরটা হচ্ছে তারই প্রমাণ। তো এই বাছুরটা মোটামুটি একটা ভালো কোয়ালিটির হইলেও এর বাজার মূল্যটা একটু বেশি পড়ে গেছে আর অন্যান্য বাছুরের তুলনায় আর কি। তো আপনি মনে করছেন এটাতে ঝুঁকি আছে? এইটাতে ঝুঁকি একটু আছে, যেহেতু একটু বাছুরটা সাইজের ছোট, একটু বয়সের ছোট আর কি, তো ঝুঁকি আছে। কিন্তু এর যেই বডি স্ট্রাকচার, এটাও মোটামুটি একটা ভালো জাতের বাছুরের একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু এইটাতে একটু সময় লাগবে। এর যেই হেলথ ইমপ্রুভ হইতে একটু সময় লাগবে অন্যান্য বাছুরগুলোর তুলনায় আর কি। তার মানে বাছুর বা গরু কেনার সময়ে একটু সচেতনভাবে কিনতে হবে। জি, এটা এই ব্যাপারে কি বলেন? এটা অবশ্যই সচেতন হইতে হবে, কারণ একটু অসচেতন হইলেই একটু আপনাকে ক্ষতির সম্মুখীন হইতে পারে, সেটা টাকা দিয়ে হোক কিংবা একটা বাছুর দিয়েই হোক আর কি। আর নতুনদের জন্য একটাই মেসেজ, যে কোনো জিনিস কিনতে গিয়েই লাভ করতে হবে। সঠিক বাজার যেটা, সেটা যাচাই করেই কিনতে হবে। যদি কিনতে গিয়ে দেখা যায় যে 2-4-5 হাজার টাকা যদি বেশি দিয়ে কেনা হয়, তো সেইটা পরবর্তীতে একটা লোকসান হইতে পারে। কারণ 2-4-5 হাজার টাকা যেটা বেশি দিয়ে কিনা হবে, এই টাকাটা যদি আপনারা কমে কিনতে পারেন, তাহলে সেটা নেক্সট টাইমে গরুটার খাবার খরচ এটা একটু পোষানো যাবে আর কি, যেটা নেক্সটে প্রফিট হওয়ার একটা ভালো প্রবাবিলিটি থাকে আর কি। বাজারে গিয়ে অনেকে দালালের সম্মুখীন হয়, যেটা আমি ইতিপূর্বে হয়েছিলাম যখন আমি ডেইরির যেই গরুগুলো কিনেছিলাম, গাভীগুলা। তো অনেক গরুতে দেখা যায় যে দালালের খপ্পরে পরে 20,000 টাকা কিংবা 30,000 টাকা এরকম বেশিও দিতে হয়েছে। এরকমও আমার ফার্মিং যে অভিজ্ঞতা, এটাতে একটা আছে আর কি। তো আপনারা যারা নতুন আছেন, তো অবশ্যই নিজেরা অভিজ্ঞতা অর্জন করে বাজার যাচাই করে কোনো রকম দালাল কিংবা কোনো রকম মিডিয়া ছাড়াই গরু কিনবেন। তো এতে করে আপনাদের ভবিষ্যতে যে লাভবান হওয়ার সম্ভাবনাটা, সেটা অনেকাংশে বেড়ে যাবে। আপনি এই বাছুরটা কতদিন আগে কিনলেন, কেন কিনলেন? এই বাছুরটা কেনার একটা ঘটনা আছে। তো এই বাছুরটা আমার কেনা আছে 43,500 টাকা দিয়ে। আর এই গরুটা কেনার পর আমাকে একটা সমস্যার সম্মুখীন হইতে হয়, সেটা হচ্ছে খুরা রোগ, যেটা এফএমডি নামে পরিচিত আর কি। তো গরুটা কিনে নিয়ে আসার ঠিক 48 আওয়ার্স মানে 48 ঘন্টা পর এটার মধ্যে যে খুরা রোগের যে লক্ষণটা, এটা প্রকাশ পায়। তো সেই সমস্যা থেকে আপাতত এখন পরিত্রাণ পাইছি সঠিক চিকিৎসার মাধ্যমে। আর সঠিক যেটা রোগ নির্ণয়, এটার মাধ্যমে এটার যে ইনস্ট্যান্ট যে চিকিৎসাটা নেওয়া হয়েছে, যে স্টেপটা নেওয়া হয়েছে, তো আলহামদুলিল্লাহ এটা এখন সুস্থ। গরু কিনলেই হবে না, বাজারে গিয়ে সুন্দর গরু পেলাম কিনে নিয়ে চলে আসলাম, বিষয়টা কিন্তু এরকম নয়। গরু কেনার পূর্বে দেখতে হবে যে এই গরুটা সুস্থ না অসুস্থ। আর এর মধ্যে সবচেয়ে হাটে গিয়ে খামারিরা বিপদে পড়ে, খুরাই রোগের আক্রান্ত গরু কিনে নিয়ে আসে। আর এটা করলে কিন্তু খামারটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, এবং ওই একটা গরুর কারণে খামারে যখন আরও অন্য গরুগুলো থাকে সেগুলো সংক্রামিত হয়, যা একজন খামারের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই সেক্টরে লাভবান হইতে গেলে সর্বপ্রথম ফার্স্ট অফ অল যেটা জ্ঞান থাকতে হবে, সেটা হচ্ছে সঠিক রোগ নির্ণয় সম্পর্কে, আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে। কারণ এই গরুটা আমার হাট থেকে কেনার ঠিক 48 ঘন্টা পর এইটার যে খুরা রোগটা, এটা প্রকাশ পায়। এটা আমি বুঝতে পারি যখন এই সংক্রমণটা পরিলক্ষিত হয়, তখন আমি এটা ইনস্ট্যান্ট অ্যাকশন নেই। এটা ডাক্তারের সাথে কনসালটেন্ট করে দেন আমি এর যে মেডিসিন যেগুলো মেডিসিন লাগবে আর কি, ওগুলো আমি একে পুশ করি। এছাড়া যেগুলো ট্রিটমেন্ট আছেন, যেগুলো নিবিড় পর্যবেক্ষণ করা হয়, যেগুলো বায়োসিকিউরিটি মেনটেন করার জন্য, সাপোজ যদি খুরাইয়ে ধরে, তো সেক্ষেত্রে খুরাই পরিষ্কার করা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পানি দিয়ে পরিষ্কার করা, কিংবা এছাড়াও সহজলভ্য একটা জিনিস আছে যেটা আমাদের আশেপাশে পাওয়া যায় অনেক কম দামে, খাবার সোডা। তো এইটা দিয়ে আমি পুরা গরুকে একদম ভালোভাবে পরিষ্কার করে দেই। আর খুরা রোগ হইলে খামারে যতগুলো গরু থাকে, সব গরুতে ছড়ানোর 80 থেকে 90% একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই দিক বিবেচনা করে অবশ্যই একটা ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে হবে, যেটা আমি এই গরুটার ক্ষেত্রে নিয়েছিলাম। তো এই গরুটার ক্ষেত্রে নেয়ার পর আলহামদুলিল্লাহ আমার ফার্মের যে বাকি গরুগুলো আছে, এগুলোতে যে ছড়ানোর যেই
পার্সেন্টটা এটা অনেকটাই কমে আসে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে কোয়ারেন্টাইনের যে বিষয়টা। তো একটা কমার্শিয়ালি ফার্ম হইতে গেলে অবশ্যই ওখানে কোয়ারেন্টাইন যে একটু চেম্বার রাখতে হয় কিংবা আইসোলেশনের জন্য যে চেম্বারটা রাখতে হয়, তো এইটা আমার এখানে পর্যাপ্ত স্পেস না থাকার কারণে এটা সম্ভব হয়ে ওঠে নাই। তো বিধায় আমাকে নতুন গরুগুলা, পুরাতন যে গরুগুলা থাকে এগুলোর সাথে রাখতে হয়। আর এফএমডি আক্রান্ত গরু নিয়ে ঘাবড়ানোর কোনো কারণই নাই। তবে হ্যাঁ, এখানে একটা সমস্যা হইতে পারে যে যেগুলো ছোট বাছুর, যেগুলো একদমই দুধের বাছুর, তো সে গরুগুলোর ক্ষেত্রে, বাছুর গরুগুলোর ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়। বা একটা অনেকে ভাবে যে এখানে একটা হিউজ চিকিৎসার একটা কস্ট আছে, এটা একদমই নাই। এটা একদমই সহজলভ্য একটা চিকিৎসা, যেটা আমি ইতিপূর্বেও আমার ফার্মে আজ থেকে প্রায় 2-3 বছর আগে এফএমডিতে আক্রান্ত হয়েছিল। তখন আমি খুবই একটা কম চিকিৎসা দিয়ে এই একটা বিপর্যয় থেকে আমি রিকভার করতে সক্ষম হয়েছি আর কি, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই। খুরা রোগের যে প্রথম যে সিমটমটা, যে ও একটু ঝিমাবে, ওর বডি টেম্পারেচারটা 102 থেকে 103 ডিগ্রিতে উঠে যাবে, সর্বোচ্চ 104 ডিগ্রিতেও উঠে যাইতে পারে। তো সর্বপ্রথম টেম্পারেচারটা অবশ্যই মেপে নিতে হবে। আর খুরাইগুলো চেক করতে হবে যে খুরাইয়ের যে ক্ষত জায়গাগুলো এগুলো খুব বেশি পরিমাণে হয়েছে কিনা। প্লাস পাশাপাশি যে মুখ, এর মুখের মধ্যেও ভালোভাবে মুখটা হাঁ করে দেখতে হবে যে মুখের মধ্যেও এফএমডিটা ছড়িয়ে পড়েছে কিনা। তো সেই অনুযায়ী যেটা যথাযথ যে পদক্ষেপটা ওইটা নিতে হবে। তা আমার এই বাছুরটাতে মুখে ছড়ায় নাই, এর সর্বপ্রথম এর যে পায়ের খুরাই এগুলোতে ছড়াইছিল। তো ছড়ানোর পর সেটা রোগটা নির্ণয় করার পর এর যে ট্রিটমেন্টটা দেই আমি, এটা একদমই খুবই সহজলভ্য একটা ট্রিটমেন্ট। তো এটা বাজারে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ডেক্সাইস্পি নামে। তো এই অ্যান্টিবায়োটিকটা প্রতি 10 কেজি ওয়েটের জন্য 1 ml দিতে হবে। তো এই বাছুরটা যেহেতু মোটামুটি 40 কেজির কাছাকাছি একটা ওয়েট হবে, তো এইটাকে দিতে হবে 4 ml। মাংসেই দিতে হবে, এটা মাংসে ইন্টারমাসকুলার দিতে হবে এই ইঞ্জেকশনটা। ঘাড়ের এক পার্শ্বে দিতে হবে 2 ml, অপোজিট পার্শ্বে দিতে হবে 2 ml। আর এর পাশাপাশি আপনার কাছে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি না থাকে, তাহলে খুবই একটা সস্তা জিনিস যেটা হচ্ছে খাবার সোডা, এটা বাজারে খুবই অল্প দামে কিনতে পাওয়া যায়। তো এটা নিয়ে এসে পানিতে একটা নির্দিষ্ট পরিমাণে মিশায়ে, দেখা যাচ্ছে যে হাফ লিটার পানিতে 1 চা চামচ কিংবা 2 চা চামচ পানি নিয়ে সেই ক্ষত জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। আর যদি বাছুরের কিংবা যে কোনো গরুর যদি মুখে ছড়ায়, তাহলে এর যে খাবার সোডার পরিমাণটা আরেকটু বাড়ায় দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে দিতে হবে। যদি প্রয়োজন পড়ে মুখের মধ্যে যে ক্ষত জায়গাগুলো এগুলো ভালোভাবে ওয়াশ করে দিতে হবে। তো এতে করে হবে কি, সংক্রমণটা ভিতরে ছড়াবে না, কিংবা ওখান থেকেই সংক্রমণটা যেটা ক্ষত জায়গাটা ওইটা রিপেয়ার করবে। কারণ খাবার সোডা হলো একটা অতি ক্ষারীয় একটা রাসায়নিক জাতীয় পদার্থ আর কি। তো যেটা খুরা রোগের যেই ভাইরাসটা এটা মারতে সক্ষম হয় আর কি। আর গরু যখন রোগাক্রান্ত হয়ে যায় কিংবা যে কোনো রোগ যখন আক্রমণ করে বসে, তখন অবশ্যই এর খাবার যে রুচিটা এটা চলে যাবে। তো খাবারের রুচি বাড়ানোর জন্য যে কোনো একটা ভালো মানের যে মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করবেন। সেটা হইতে পারে পাউডার কিংবা লিকুইড। তো সেটা ইউজ করবেন যাতে গরুর যে খাবারের যে রুচিটা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে থাকে আর কি। যদি খাবারের রুচিটা একবারেই কমে যায়, তো সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শে একটু ট্রিটমেন্ট দিতে পারেন। কারণ যদি খাবারের রুচি পড়ে যায়, যদি না খায়, তাহলে সেই রোগাক্রান্ত গরুটা আরও বেশি রোগাক্রান্ত হয়ে যাবে। তো নেক্সটে দেখা যাচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনাকে খুবই ভালোভাবে এই রোগাক্রান্ত গরুগুলোকে পর্যবেক্ষণে রাখতে হবে, প্লাস পরিচর্যার মধ্যে রাখতে হবে। আর যে ট্রিটমেন্টের বিষয়টা বললাম যে ডেক্সাইস্পি ইঞ্জেকশনটা, এইটা একদিন পর পর 3টা ডোজ করতে হবে। আজকে করলাম, কালকে বাদ দিয়ে পরশু দিন করতে হবে। তো এইভাবে পরপর যদি 3 থেকে 4টা ডোজ করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ গরু একদম সুস্থ হয়ে যাবে। তো আপনি প্রতিদিন কি কি পরিচর্যা করছেন এই বাছুরগুলো? সর্বপ্রথম ফার্মে এসে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে পুরো ফার্ম একদম ভালোভাবে পরিষ্কার করা। তো এরপর আমার যেটা কাজ হয় আর কি, সেটা হচ্ছে সামান্য কিছু পরিমাণে খাবার দেওয়া হয়। সেটা হতে পারে ঘাস কিংবা খড়। তো এটা খাওয়ার পর এদেরকে পানি খাওয়াই দিতে হয়। আর পানিতে দানাদার হিসেবে আমি আপাতত অতটা হাই প্রোটিন সমৃদ্ধ কিংবা
খুব একটা মিক্সড রেশিও এরকম কোনো রেশন দিচ্ছি না। তো নর্মালি আমার খাবারের রেশনে আছে ভুট্টা আটা আছে, চিকন ভুসি আছে, আর প্রোটিনের সোর্স হিসেবে সয়াবিন মিলটা ইউজ করছি আর কি। তো এইটা দিয়ে পানি খাওয়াই দিতে হয়। তো দেওয়ার পর এদেরকে পেট ভরে একদম খাবার দিতে হয়, খাবার দিয়ে একদম গোসল দিয়ে, তো গোসল দেওয়ার পর ফার্ম থেকে একদম বের হয়ে যায়, এদেরকে সারাদিন রেস্ট দেওয়া হয়। তো আবার দেখা যায় যে বিকাল ঠিক 4:30 থেকে 5টার মধ্যে আমি ফার্মে ঢুকে সেম একই ওয়েতে আবার ফার্ম পরিষ্কার করে আবার খাবার পানি দেওয়া হয়, দেওয়ার পর তারপর আবার খড় অথবা ঘাস এদেরকে প্রোভাইড করা হয়। করার পর পেট ভরে খাওয়ানোর পর তখন আবার ফার্ম থেকে বের হয়ে যায় আর কি। তার মানে আপনি এই বাছুরগুলোকে দিনে 2 বার খাবার দেন? জি, দিনে 2 বার খাবার দিই। পরিমাণটা একটু বলবেন দানাদার খাবারের? দানাদার খাবারের যে পরিমাণটা সেটা এখন এদেরকে খুব একটা বেশি দেওয়া হচ্ছে না, কারণ এদেরকে সবেমাত্র কৃমিনাশক যে ডোজটা এটা কমপ্লিট করা হলো। তো এখন আপাতত এদেরকে সারাদিনে দেখা যাচ্ছে যে 1 কেজি পরিমাণে দানাদার দেওয়া হচ্ছে। হাফ কেজি? হাফ কেজি এটা 2 বেলা মিক্সড করে দেখা যায় যে 1 কেজি। 1 কেজি দানাদার খাবারে কতগুলো প্রোটিন থাকে কি 1 জানেন? কেজি দানাদার খাবারে এদের প্রোটিনের যে পরিমাণটা এইটা আপাতত খুবই কম, দেখা যাচ্ছে যে 10 থেকে 15% আর কি। তো এটা নেক্সটে আরও বাড়বে যখন এদের ক্রিমের ডোজটা কমপ্লিট করা হবে। এদের সমস্ত যেই আপনার যেই মেডিসিনের যে ইয়েটা এদের করার পর, কোর্সটা কমপ্লিট করার পর তখন এদের যে প্রোটিনের পরিমাণটা এটা বাড়ায় দেওয়া হবে, কারণ তখন এই বাছুরগুলো একটা গ্রোথ স্টেজে যাবে, এদের তখন গ্রোথ হবে। তো সেক্ষেত্রে গ্রোথের জন্য এদেরকে প্রোটিনের যে পরিমাণটা এটা বাড়ায় দিতে হবে আর কি। তো সেক্ষেত্রে এখন যে 3টা উপাদান দিয়ে আমি খাবার যে মিক্সড বানাচ্ছি রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে নেক্সটে গিয়ে দেখা যাবে যে সেখানে কিছু ডাল জাতীয় কিছু শস্য দানা অ্যাড হবে, যেমন মসুর ডাল, তো সয়াবিন মিল তো থাকবেই, এর পাশাপাশি ছোলার যে ডালটা আছে তো এই ডালগুলো ইউজ হবে আর কি। এছাড়া কিছু সাপ্লিমেন্ট ইউজ হবে, অ্যাডিশনাল যে সাপ্লিমেন্টগুলো ইউজ করা হয় এগুলো ইউজ হবে। আমি প্রথমেই আসলে বেকারত্বের কয়েকটা কথা বলেছি বেকারত্ব নিয়ে। আমাদের দেশে বেকারত্ব একটা ব্যাধির মতো, এই বেকারত্বকে দূর করতে হবে। তো এই জন্য কাজ করছে বিভিন্ন এনজিও, বাংলাদেশ সরকারের বিভিন্ন অধিদপ্তর, তার মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর অন্যতম। তো আপনি এখন বলবেন যে আমাদের দেশে যে এই যে লক্ষ কোটি বেকার, হতাশ, যাদের অধিকাংশই বাস করে গ্রামীণ পরিবেশে এবং সিংহভাগ যুবক গ্রামেই থাকে, এবং যাদের গোয়াল করা বা গরু পালন করার পরিবেশ আছে, তাদেরকে কিছু বলবেন আপনি? আসলে আমাদের দেশে যে বেকারের যে সংখ্যাটা এটা হচ্ছে এমন এক পর্যায়ে পৌঁছায় গেছে যে এখান থেকে পরিত্রাণ পাওয়া আসলে অনেক কঠিন একটা বিষয়। আর গ্রামের যে বেকার যুবকরা, এই গ্রামের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের যে ব্যবস্থাটা করা এটা একেবারেই অনেক সহজলভ্য, অনেক কঠিন কিছু না, কারণ গ্রামে থেকেও কিছু করা যায়। আপনার পড়াশোনা কতদূর? আমি ব্যাচেলর অফ আর্টস কমপ্লিট করেছি। আপনি কি হীনমন্যতায় ভুগছেন? আসলে হীনমন্যতা এটা বেকার যুবকদের জন্য খুবই একটা অভিশাপ, এটা না চাইলেও অনেক সময় চলে আসে। তো এইটা থেকে পরিত্রাণ পাওয়ারও অনেক রাস্তা আছে, তো যেটা আমি নিজে থেকেই আর কি রাস্তাটা বের করে নিয়েছি। আপনি যে এই জায়গাটায় এসেছেন, পরিবার, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিভাবে এটাকে দেখছেন? যখন শিক্ষিত যুবক একটা ফার্মে কিংবা কোনো এগ্রো সেক্টরে ইনভলভ হতে চায় তখন তার প্রধান শত্রু হয়ে দাঁড়ায় তার পরিবার কিংবা আত্মীয় স্বজন। তো সেক্ষেত্রে অনেক রকমের কথা শুনতে হয় যে শিক্ষিত হয়ে গরু পুষবে কিংবা ছাগল পুষবে, এটা একটা অন্য রকমের একটা কথাবার্তা চলে আসে, যেটা বর্তমান প্রেক্ষাপটে আর কি অনেক দেখা যায় আর কি। তো আমারও বিষয়টা ঠিক সেম একই রকম। আর শুরুতে এই সমস্যাটার সম্মুখীন হইলেও বর্তমানে আমি অন্তত এই চিন্তাধারা আর এই যে একটা দৃষ্টিকোণ এটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। এই সেক্টরে কাজ করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে পারিবারিক যেই উৎসাহটা, সমর্থনটা, এইটার খুবই প্রয়োজন হয়। আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে না পারলেও অন্তত পরিবারের লোকজনের যে উৎসাহটা, তাদের যেই উৎসাহটা, প্রেরণাটা, এইটাই আপনাকে সামনের যেই ফার্মিং লাইফ কিংবা আপনি যেইটাই বলেন এগিয়ে যাওয়ার যে একটা অনুপ্রেরণা যোগাবে, এটাই আপনার ভবিষ্যতে সাকসেস হওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন একটা যুবক তার আশাগুলো যখন আহত হয় তখনই সে হতাশ হয়,
তো সেই ক্ষেত্রে অভিভাবক, বাবা মা, আত্মীয় স্বজনের উৎসাহ খুবই প্রয়োজন। আর তাদের উৎসাহে কিন্তু একজন যুবক হয়ে ওঠে, আত্মকর্মী হয়ে ওঠে, উদ্যোক্তা। আপনি তাই তো বলতে চাচ্ছেন? জি। তো এক্ষেত্রে আপনার কি কোনো সমস্যা আছে এখন? না, এই মুহূর্তে আমার কোনো সমস্যা নাই। এই সমস্যাটা আমাকে শুরুতে একটু সম্মুখীন হইতে হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আপাতত আমার এই সমস্যাটা নাই। তো এই তো- সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি আর কি। এই ফার্মটা নিয়ে আমার আগামী দিনের পরিকল্পনা হচ্ছে ফার্মটা এক্সটেন্ড করা, এটা বাড়ানো, এটার পরিধি বাড়ানো, আর যাতে গরুর সংখ্যাটা বাড়ানো যায়, আর একটা টেকসই যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো সেটাই হচ্ছে আমার আগামী দিনের পরিকল্পনা। আর তার মানে এটাকে আপনি আঁকড়ে ধরে থাকতে চাচ্ছেন? জি, অবশ্যই। এটা আসলে এগ্রো সেক্টরের প্রতি ভালোবাসা আমার খুবই ছোট থেকে। আমি খুবই ছোট থেকে স্বপ্ন দেখতাম গরুর খামার, মাছের খামার, মুরগির খামার। তো এরকম আমার সমন্বিত একটা কৃষি খামারের স্বপ্ন আছে আর কি, যেটা আমি ধীরে ধীরে বাস্তবায়ন করছি, যেটা ধীরে ধীরে রূপ দিচ্ছি। তো সেই প্রচেষ্টায় আমি এগিয়ে যাচ্ছি আর কি। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, উনি ওনার প্রত্যাশার যে বীজটা এই খামারে বপন করেছেন। এখন এই বীজ একসময় গিয়ে চারায় রূপান্তর হবে, তারপর সেটা রোপণ করবেন, তারপরে একদিন বৃক্ষ হবে, বৃক্ষ থেকে ফল হবে। এই আশায় উনি করছেন। আমরা তার আশাকে সাধুবাদ জানাই। আমরা চাই শুধু শুভ না, এদেশের যত হতাশাগ্রস্ত বেকার যুব আছে তাদেরও এই রকম বীজ মাটিতে পড়ুক, কারণ আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর। এখানে যা লাকা হয় তাই হয়। তাই তো আমাদের এদেশের ছেলেমেয়েদেরকে মানব পুঁজিতে রূপান্তর করতে হবে, বেকারত্ব দূর করতে হলে। আর এর মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে, অথবা নয়।